আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে এনটিভি আইনের অধিকার অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সামিয়া ফেরদৌস। স্টুডিওতে আমার সাথে আছেন আপনাদের সবার প্রিয় আইনজীবী ব্যারিস্টার অ্যান্ড সলিসিটর আবু মোহাম্মদ মানজুর হাসান রেজা। প্রিয় দর্শক, রেজা ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই যে আইন অধিকার অনুষ্ঠানটি একটি আইন বিষয়ক প্রোগ্রাম। এখানে আপনারা ইমিগ্রেশন সংক্রান্ত অন্যান্য যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারেন আমাদের সাথে, এবং স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে আপনারা ফোন করে কথা বলতে পারেন, আপনি প্রশ্ন করতে পারেন। তো দর্শক, যারা সিলেটিতে মাতবা সাইড আমরা লগে সিলেটিতে মাতবা, টিভি ভলিউম অবশ্যই মিউটে দিয়ে আমরা লগে মাতবা। তো দর্শক, চলুন আপনাদেরকে সাথে নিয়ে আজকে আইন অধিকার অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই আমাদের সবার প্রিয় ব্যক্তিত্ব ব্যারিস্টার অ্যান্ড সলিসিটর আবু মোহাম্মদ মানজুর হাসান রেজা। আসসালাম, কি কেমন আছেন? অনেকদিন পরে আপনাকে টেলিভিশনে দেখা গেল। জি রেজা ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সামিয়া, এটা তো মার্চ মাস, গত মাস ছিল ভাষার মাস। আমরা সবাই এটা নিয়ে অনেক আনন্দমুখর একটা পরিবেশে আমরা পালন করতে সক্ষম হয়েছি। 21শে ফেব্রুয়ারি ঢাকাতে যে কারণ বাজারে খুব মর্মান্তিক অগ্নিকাণ্ড ঘটেছে। এটা কিন্তু আবার আমাদের এই যে ফায়ার সেফটি রেগুলেশনের ব্যাপারে এটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশে এর আগে আপনি দেখেছেন নিমতলিতে কয়েক বছর আগে এরকম অগ্নিকাণ্ডে 120 জনের বেশি প্রাণহানি ঘটেছিল। প্রায় আমরা দেখি এ ধরনের ঘটনা ঘটে, এবং ঘটার পিছনে যে আমাদের বাংলাদেশে ফায়ার সেফটি রেগুলেশনের কোনো ধরনের মানামানির কোনো বিধান নাই। এটা খুবই দুঃখজনক যে আমরা একদিক দিয়ে আমাদের অর্থনৈতিক প্রবৃত্তির হার খুবই ভালো, আমরা খুব অর্থনৈতিক দিকে খুব উন্নয়ন আমরা করে যাচ্ছি। এই সমস্ত জিনিসগুলি যেগুলি আমাদের আপনি তো অর্থনৈতিক উন্নয়ন বলুন, সব কিছু বলুন, এ তো মানুষের জন্যে। তো মানুষের জীবনের উপরে আপনাকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। আমরা দেখছি যে ক্রমশ আমাদের দেশে যে মানুষের জীবনের মূল্যটা কমে যাচ্ছে। কিভাবে এরকম একটা অগ্নুপাত, আমি কিছু ফুটেজ দেখলাম একটা রেস্টুরেন্টে তারা তন্দুরি নান লাগাচ্ছে এবং 1 সেকেন্ডের ভিতরে আগুনের হলকায় এসে গেল, এবং তারপরে বোধহয় 20-30 সেকেন্ডে সব কিছু পুড়ে ভস্মীভূত হলো। তো এই জন্য আসলে এটা খুবই জরুরি যে আমাদের এই ফায়ার সেফটি রেগুলেশন। চকবাজারে ঘটনার পরে কিন্তু আবার মিরপুরেও রিসেন্টলি, এবং ঢাকাতে প্রায়ই হয়। এর আগে আপনি দেখতেন যে প্রায় সময় আমরা দেখতাম যে মোহাম্মদপুরে বিহারি ক্যাম্পে কিছুদিন পর আগুন লাগতো। তো এই জন্য এগুলি আসলে সতর্ক থাকা দরকার। তো যেটা বলছিলাম যে গত মাসটা ছিল ভাষার মাস। আমরা 21শে ফেব্রুয়ারি এবং মাতৃভাষা দিবস পালন করেছি। বিশ্বের দরবারে বাংলা ভাষাকে তার আসনে প্রতিষ্ঠা করার দায়িত্ব কিন্তু আমাদের। এখন আবার আমরা চলে আসলাম মার্চ কিন্তু আমাদের স্বাধীনতার মাস। আপনি যদি দেখেন, হিসাব করে দেখবেন যে মার্চের আসলে প্রতিটা দিনই ঘটনাবহুল। আমাদের বাংলাদেশ বা আমাদের উপমহাদেশের পরিপ্রেক্ষিতে প্রায় প্রতিটা দিনই কিন্তু গুরুত্বপূর্ণ। দেখবেন এই মার্চ মাসে আমরা প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়েছিল। এই মার্চ মাসে স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয়েছিল। এবং আপনি জানেন কিনা জানি না, প্রথম যে স্বাধীনতার আমাদের বাংলাদেশের যে পতাকা ছিল সেটা কিন্তু ভিন্ন ছিল এখনকার পতাকার চাইতে। একটা ম্যাপ ছিল ভিতরে, এইটা যেটা আমাদের যে সূর্যের ভিতরে আমাদের বাংলাদেশের ম্যাপটা ছিল আর কি। যাক, পরবর্তীকালে কারণ অনেকের পক্ষে ম্যাপটা ওইভাবে ঠিকমতো আঁকা সম্ভব না হওয়ার কারণে ম্যাপের সিঁড়ি বিচ্ছিরি হয়ে গেছিল, এক এক রকম, যেটাকে বাংলাদেশ বলে মনে হতো না। এই জন্য পরবর্তীকালে এটাকে তুলে দেওয়া হয়েছে, খুব সিম্পল করে দেওয়া হয়েছে। তো স্বাধীনতার পতাকায় এই বছরই এই মাসে উত্তোলন হয়েছে, স্বাধীনতা ইশতেহার ঘোষণা হয়েছে এই মাসেই 7ই মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সেই ঐতিহাসিক বক্তৃতা দিয়েছিলেন তৎকালীন রমনা রেসকোর্স ময়দান, যেটা এখন সোহরাওয়ার্দী উদ্যান বলে পরিচিত। সেখানে সবাইকে প্রস্তুতি হওয়ার নির্দেশ দিয়েছিলেন। আবার এরপরই এই 7ই মার্চের ওনার এই ঘোষণার পরেই কিন্তু প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঢাকায় আসেন, এবং 16ই মার্চ থেকে 23শে মার্চ আলোচনা হন বঙ্গবন্ধু নেতৃত্বে আওয়ামী লীগের সাথে। পরবর্তীকালে ভুট্টো সাহেব এসে জড়িত হন আলোচনাতে। বঙ্গবন্ধু মনে করছিলেন একটা সফলজনক পরিণতির দিকে এগোচ্ছে, কিন্তু এই আলোচনার ফাঁকে আমরা দেখলাম যে তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে সেনাবাহিনী নিয়ে আসা হলো, এবং এখান থেকে দেখা গেল অনেক বাঙালি সৈন্যবাহিনীকে সরিয়ে নেওয়া হলো। আমরা এইটুকু জানি যে এই মার্চের মাঝামাঝির দিকে তৎকালীন বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআররা তারা কিন্তু
অনুমান করেছিল যে পাকিস্তানিরা কোনোদিন আমাদের সাথে কোনো আপোষ করবে না এবং আমাদের উচিত প্রথম আঘাতটা হানা। এবং আমরা এটুকু জানি যে বঙ্গবীর ওসমানীর কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছিল যে, এবং এটা বিভিন্ন তৎকালীন বেঙ্গলিজমের অনেক অফিসারদের আত্মজীবনী থেকে আমরা জানতে পেরেছি যে তাকে জানানো হয়েছিল যে ওই সময় ৬,০০০ বাঙালি সৈন্য ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের, ইপিআরে প্রায় ১৪,০০০ মতো সৈন্য ছিল, আরও পুলিশ, আনসার, মুজাহিদ। তো এটা নিয়ে আমরা মোটামুটি একটা শক্তিশালী বাহিনী ছিল। তো পাক বাহিনীর সংখ্যা ছিল তখন বোধহয় ২০,০০০-এর মতো। তো তাকে বলা হয়েছিল যে আমরা এটাকে আঘাত করলে আমরা অচিরেই বাংলাকে মুক্ত করতে পারবো। তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব তারা এই আলোচনাটাকেই তারা বেশি মূল্য দিলেন। তারা বললেন যে আলোচনার মাধ্যমে, এবং একটা ধারণা করা হয়েছিল যে হয়তো বা আলোচনার মাধ্যমে হয়তো ক্ষমতা হস্তান্তরিত হবে এবং আমাদেরই সরকার রাওয়ালপিন্ডিতে গিয়ে, ইসলামাবাদে গিয়ে শপথ নেবেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়তো পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন, এ ধরনের। কিন্তু আপনি দেখেছেন যে সম্পূর্ণ আলোচনা চলা অবস্থাতে কোনো রকম কোনো ইঙ্গিত না দিয়ে রাতের অন্ধকারে আঘাত হানা হলো ২৫শে মার্চের কাল রাত্রিতে, এবং অনেক লোক মারা গেল ওই রাত্রে। আপনি দেখেছেন যে তারা পিলখানা আক্রমণ করে যত ইপিআর ছিল সব মেরে দিল, রাজারবাগ পুলিশ স্টেশন হামলা করে যত পুলিশ মারা দিল। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩টি হলে, জগন্নাথ হল, স্বাধীন জহুরুল হক হল, তখন এর নাম ছিল ইকবাল হল, এরকম 3টি হলে আক্রমণ করে বহুত ছাত্র এবং শিক্ষক নিহত হলেন। এছাড়াও তাদের এলোপাথারিগুলিতে অনেক রাস্তার অনেক লোক, রিক্সাওয়ালা থেকে শুরু করে বহুত লোক নিহত হলেন। তো ২৫শে মার্চ অবশ্যই একটা কাল রাত, এবং এই যে তারা জঘন্য হত্যাকাণ্ড করলো তৎকালীন পাকিস্তানি সৈন্যবাহিনী, এবং এটার নেতৃত্ব দিল এখানে টিক্কা খান। তিনি তখন পূর্ব পাকিস্তানের সামরিক আইন প্রশাসক, গভর্নর এবং সেনাবাহিনীর প্রধান ছিলেন পূর্ব পাকিস্তানের। এটাকে তারা নাম দিয়েছিল অপারেশন সার্চ লাইট। তো যাই হোক আর কি, এটারই ফলশ্রুতিতে কিন্তু আমরা স্বাধীনতার ডাক দিয়ে স্বাধীনতার জন্য আমরা ঝাঁপিয়ে পড়লাম, এবং 9 মাসে অনেক ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে, অনেক রক্তপাত, অনেক ত্যাগের মাধ্যমে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জন করলাম। এই জন্যে মার্চের মাস কিন্তু অত্যন্ত ঘটনাবহুল। তার আগে যদি আমরা দেখবেন 1940 সালের 23শে মার্চ লাহোর প্রস্তাবের মাধ্যমে কিন্তু তখন প্রস্তাব নেওয়া হয়েছিল যে ভারতের যে দু অংশেই মুসলমান সংখ্যাগরিষ্ঠতা আছে তাদেরকে নিয়ে একটা আলাদা হোমল্যান্ডের মতো গঠন করা, স্বায়ত্তশাসিত অংশ গঠন করার কথা। অনেকেই বলেন যে এই লাহোর প্রস্তাবের ভিতরেই নাকি বর্তমান বাংলাদেশের বাংলাদেশের উৎপত্তি ছিল, কারণ যে অঞ্চল নিয়ে আলাদা মুসলিম রাষ্ট্র করার কথা বলা হচ্ছে সেখানে অঞ্চলটা তো আজকের বাংলাদেশ। যদিও আমরা বাংলাদেশ কিন্তু আমরা ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করি, বাংলাদেশের মূল নীতির অন্তর্ভুক্ত কিন্তু রাষ্ট্রনীতি হচ্ছে কিন্তু ধর্মনিরপেক্ষতা। যদিও আমরা পরবর্তীকালে এটা নিয়ে আমরা নানা ধরনের টানাপোড়েন দেখতে পাচ্ছি। একসময় আমরা বলা হয়েছিল যে পরম করুণাময় আল্লাহর পরবিচার আস্থা ও বিশ্বাস আমাদের মূল নীতি। পরবর্তীকালে আবার ধর্মনিরপেক্ষতার পরে জোর দেওয়া হচ্ছে। আবার ইরশাদ সাহেব যে ইসলামকে রাষ্ট্র ধর্ম পালন করেছে সেটাও কিন্তু এখনও আছে, বা বিসমিল্লাহির রহমানির রহিম যেটা সংবিধানের অংশ সেটা কিন্তু এখনও আছে। তো ফলে আমরা আসলে, এটা একটা প্রশ্ন হতে পারে, এটা আমার দায়িত্ব নয় এটা আনসার করা, বা যারা রাষ্ট্রবিজ্ঞানী তারা বলবেন যে আমাদের বর্তমান বাংলাদেশ এটা কি আসলে সেকুলার নাকি এটা এক ধরনের ইসলামী প্রজাতন্ত্র। সরি, অনেক রাজনীতির কথা বলে ফেললাম। তো আমরা বোধহয় কিছু আপডেটে চলে যাই। আপডেটের মধ্যে একটা ইন্টারেস্টিং আপডেট হচ্ছে এই যে JCWI, জয়েন্ট কাউন্সিল ফর দ্য ওয়েলফেয়ার অফ ইমিগ্রেন্টস, তারা একটা হাইকোর্টে তাদের একটা বিজয় সূচিত হয়েছে। এই যে আপনার রাইট টু রেন্ট চেক আছে, আপনি যদি কোনো বাড়ি নিতে চান, বাড়ি ভাড়া নিতে চান, তখন বাড়ি ভাড়া নেওয়ার রাইট আপনার আছে কিনা। অর্থাৎ এদেশে যদি আপনার ভিসা না থাকে তাহলে কিন্তু কোনো ল্যান্ডলর্ড আপনাকে বাড়ি ভাড়া দেবে না। যদি সে দেয় তবে সে শাস্তিদণ্ড পেতে পারে। এবং সরকারের বক্তব্য ছিল যেটার মাধ্যমে তারা কী করবে, যে তারা বাধ্য করবে অবৈধ লোকদেরকে দেশ থেকে চলে যেতে। তারা যদি বাড়িতে থাকতে না পারে, কেউ তাকে বাড়ি ভাড়া না দেয়, তবে তারা চলে যাবে।
তখন এটাকে নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছিল এবং জেসিডব্লিউআই অনেক এভিডেন্স দিয়েছে। তারা বলতে চাচ্ছে এর ফলে কী হচ্ছে, ডিসক্রিমিনেশন হচ্ছে। কারণ দেখা যাবে অনেক মালিক তারা যদি আপনাকে দেখে আপনি অশ্বেতাঙ্গ, তাহলে মনে করবে যে তাকে দিয়ে ঝামেলায় পড়াচ্ছে, তাকে আমি বাড়িয়ে দেবো না। এখন এখানে তো অনেক ধরনের আছে, কনফিউশন আছে। একজন স্টুডেন্ট, তার হয়তো 6 মাসের 1 মাসের বছর ভিসা আছে, এই ভিসাটা তার হয়তো বাড়বে। যদি সে তার মালিককে, বাড়ির মালিককে দেখে তার ভিসা শেষ হচ্ছে 6 মাস পরে, মালিক মনে করবে যে আর ভিসা শেষ হবে 6 মাস পরে, তাকে আমি কেন বাড়ি ভাড়া দেবো? সে তো বুঝতে পারবে না যে এই স্টুডেন্টের ভিসা হয়তো বেড়েও যাবে। একরকমভাবে যারা এরকম লিমিটেড ভিসাতে আসে তাদের জন্য এটা কত বড় সমস্যা। এবং তার চেয়ে তো বড় কথা, যখন আপনি এখানে আইনত থাকার অধিকার আপনার আসে, ধরুন আপনার একটা অ্যাপ্লিকেশন হয়তো পেন্ডিং আসছে, আপনি একটা অ্যাসাইলাম ক্লেম করেছেন, এখন আপনাকে কখনো এদেশ থেকে বার করা যাচ্ছে না, আপনার কাছে কিন্তু ভিসা নাই, আপনার কাছে কি আছে, আর কার্ড, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন কার্ড। কিন্তু কোন ল্যান্ডলর্ড বুঝবে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন কার্ড মিলে মানে হচ্ছে আপনাকে টেম্পোরারিভাবে এদেশে থাকার অনুমতি দেওয়া হয়েছে, আপনি বাড়ি ভাড়া কাজ করতে পারেন না, কিন্তু বাড়ি ভাড়া করে আপনি থাকতে পারেন। তো এই সমস্ত দিক থেকে তারা যেটা বললেন জাজ সাহেব হাইকোর্টে, যার ফলে কি হচ্ছে, ডিসক্রিমিনেশন হচ্ছে, এবং এই জন্য হিউম্যান রাইটসটা ব্রিচ হচ্ছে। এবং দেখেন, আমি আপনাকে আপনার মাধ্যমে দুঃখিত, এই অনুষ্ঠানে আরও বলেছি যে হাইকোর্টকে আমরা বলতে পারি দেশে কাস্টোডিয়ান অফ হিউম্যান রাইটস। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে ইমিগ্রেশনের বিষয়ে হোম অফিসের অনেক অবাস্তব, যুক্তিহীন অনেক প্রভিশনকে তারা কিন্তু নাকচ করে দিয়েছে হাইকোর্টে। এই যে কিছুদিন মানে কয়েক বছর আগে ফাস্ট ট্র্যাক সিস্টেম যে অ্যাসাইলামের, সেটাও কিন্তু হাইকোর্ট নাকচ করে দিয়েছে। তো এই জন্য আমরা বলি হাইকোর্টের কাছে মানুষ হিউম্যান রাইটস এনফোর্সমেন্টের জন্য যায়, এবং এটা অবশ্যই একটা পজিটিভ একটা ডিসিশন। ব্রেক্সিটের ব্যাপারে এখনও অনিশ্চিত, আমরা জানি না কি হবে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ব্রেক্সিটের উপরে অনেক কন্টিনজেন্সি প্ল্যান ট্রান সব কিছু আমরা বলেছি যে যদি 29 তারিখে আমরা উইদাউট এ ডিল বেরিয়ে আসি, এবং সেটাই এখন মনে হচ্ছে সেটাই হবে। এবং টেরেসা মে তো একটা ইউ টার্ন নিয়েছে, প্রথমবারের মতো তিনি স্বীকার করেছেন যে দরকার হলে এই টাইমটা বাড়ানোর জন্য তারা চেষ্টা করবেন। এটা একটা বিশাল ব্যাপার টেরেসা মের পক্ষে এই ইউ টার্নটা নেওয়া। তো যেটা মনে করা হচ্ছে যে 29শে মার্চ আমরা খুব সম্ভবত বেরিয়ে আসছি না, আমরা আরও সময় নিচ্ছি। এখন আপনি জানেন যে জেরেমি করবিন কিন্তু তিনি দ্বিতীয় রেফারেন্ডামের পক্ষে মত দিয়েছেন। এখন যদি কোনো রকমের ডিল আমরা জুনের মধ্যে না নিতে পারি, তাহলে কি আমরা সেকেন্ড রেফারেন্ডামে যাব? আমরা জানি না। সেকেন্ড রেফারেন্ডামে যদি আমরা যাই, সেখানে আমাদের ইস্যু কি থাকবে? ইস্যু কি থাকবে যে আমরা নো ডিলের মাধ্যমে আমরা ব্রেক্সিট মেনে নিব, নাকি এখানে আদৌ থাকবে যে আমরা ব্রেক্সিটে যাব কি যাব না? একটা গ্রুপ তারা বলছে যে যেহেতু একবার জনগণ মত প্রকাশ করে দিয়েছে যে আমরা ব্রেক্সিটের পক্ষে, অতএব ওই প্রশ্নই তাদের কাছে আবার তাদের মতামত চাওয়া ঠিক হবে না। কিন্তু আবার একটা গ্রুপ বলছে যে ব্রেক্সিটের ব্যাপারে এত ভুল তথ্য দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে ব্রেক্সিট না হলে কি অসুবিধা হচ্ছে, এখন হলে কিরকম আমরা স্বর্গে চলে যাব, এটার এই মিস ইনফরমেশনের জন্য এখন যেমন আমরা একটা সার্ভেতে বলেছি, অনেকেই বলেছি তারা যদি জানতো তারা ভোট দিত না। তো এই কারণে আমরা জানি না ঠিক আদৌ এখানে কিভাবে ভোটাভুটি হবে, কিন্তু এটা অনেক অনিশ্চয়তার কারণ দেখিয়েছে। এটার পরিপ্রেক্ষিতে আমি একটা খবর দিতে পারি যে দেখা গিয়েছে যে গত 2 বছরে এদেশে ইউরোপ থেকে লোক আসার সংখ্যা কমে গেছে, এবং নেট ইমিগ্রেশনের ক্ষেত্রে আগে যখন আমরা দেখছিলাম যে প্রতি বছর 1,90,000 করে লোক অ্যাড হচ্ছিল ইউরোপ থেকে, সেটা কমে এখন গত 12 মাসে হয়েছে 57,000। তার মানে ইউরোপ থেকে লোক আসা বন্ধ হয়ে গেছে। এবং আরও একটা স্ট্যাটিস্টিক বলছে অনেক ইউরোপিয়ান লোক কিন্তু চলে যাচ্ছে। আবার একই সাথে যারা এদেশে আছে এদের ভিতরে ব্রিটিশ নাগরিকত্ব নেওয়ার একটা হিড়িক পড়ে গেছে, এবং সবাই চেষ্টা করছে পার্মানেন্ট রেসিডেন্স নিয়ে নাগরিকত্ব নিতে। তো দুটো স্ট্যাটিস্টিক্সই আছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে সামিয়া, যে যারা আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত যারা ইউরোপ থেকে দেশে এসেছেন এবং যারা ব্রিটেনে নানা কারণে এসেছেন, তাদের ভিতরে একটা বিরাট অংশই কিন্তু এদেশে পার্মানেন্টলি থেকে যাওয়ার জন্যেই তারা ব্রিটিশ নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করছেন।
একই রকমভাবে হয়তো বা উপমহাদেশের যারা আছেন, যারা ইউরোপ থেকে এসেছেন, অনেকে হয়তো চাচ্ছেন বা চেষ্টা করছেন, যারা আমাদের ভূখণ্ডের বাইরে যারা আছেন তাদের অনেকেই কিন্তু আসলে ব্রিটিশ নাগরিকত্ব চান না। যদি আপনি ধরেন আপনি হচ্ছেন ফ্রেঞ্চ নাগরিক, আপনি কিন্তু আপনার ফ্রেঞ্চ নাগরিকত্বের জন্য আপনি কিন্তু গর্বিত। তো ফলে আপনি তখন মনে করবেন না যে আমি ব্রিটিশ নাগরিক নিব, নিতে পারে না তা না, আমি বলতে চাচ্ছি যে স্ট্যাটিস্টিক অনুযায়ী এগুলি কম, সেই জন্য তাদের অনেকেই কিন্তু চলে যাচ্ছেন এদেশ থেকে। আরও দুটো আপডেট আছে, এটা কি এখন দিব নাকি আপনি? হ্যাঁ, আমাদের আরো কিছু সময় আছে, আমরা ফোন কল হয়তো বিরতি পরে এসে নিতে হবে। আচ্ছা, এর মধ্যে আরও দুটো আপডেটের ভিতরে একটা আমি বলতে চাচ্ছি যে এই ইউরই কনটেক্সটে যে আপনি জানেন যে যদি আপনি এদেশে ফ্যামিলি মেম্বার হিসেবে 5 বছর থাকেন তাহলে আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে তারা একটা ডিসক্রিমিনেশন করেছে। যদি আপনি ফুল ফ্যামিলি মেম্বার হন, ধরেন ফর এক্সাম্পল যদি আপনি সন্তান হন বা যদি আপনি স্বামী বা স্ত্রী হন, তাহলে আপনি রেসিডেন্স কার্ডটা কখন পান? আপনি জানেন প্রথমে আপনাকে 5 বছরের রেসিডেন্স কার্ডের অ্যাপ্লাই করতে হয়, এরপর আপনি সেটেলমেন্ট পান। তো সেক্ষেত্রে আপনি যদি বিবাহিত হন, সেক্ষেত্রে আপনি কার্ড কখন পেলেন এটা বড় কথা নয়, কখন থেকে আপনি 5 বছর এদেশে বিবাহিত স্বামী বা স্ত্রী হিসেবে আছেন সেটাই হচ্ছে গণ্য হবে। কিন্তু এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু কার্ড পাওয়ার 5 বছর, অর্থাৎ আপনি হয়তো 2 বছর একটা আনম্যারিড কাপল হিসেবে থাকলেন, তারপরে আপনি অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার 6 মাস পরে আপনি কার্ড পেলেন। এই যে আপনি 2.5 বছর অলরেডি এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার হিসেবে ছিলেন, এবং আপনাকে কার্ড দেওয়ার মানে কিন্তু হোম অফিস মেনে নিচ্ছে, স্বীকার করছে যে আপনার আগের রিলেশনশিপটা জেনুইন ছিল, আপনি 2.5 বছর একসাথে ছিলেন, না থাকলে তারা আপনাকে কার্ডটা দিত না। কিন্তু এখন কিন্তু আপনি কার্ড পাওয়ার পর 2.5 বছর পরে আপনি পার্মানেন্ট পাবেন না, কার্ড পাওয়ার পর থেকে 5 বছর অপেক্ষা করতে হবে। যদি আপনি ম্যারিড হতেন আর কার্ডটা যদি 2.5 বছর পরে পেতেন, কিন্তু ম্যারিড হিসাবে 2.5 বছর যদি একসাথে ছিলেন, সেই 2.5 বছরের পুরো টাইমটাই কিন্তু কাউন্ট করা যেত। ঠিক আছে, এটাতে আরেকটা আমরা দেখতে পাচ্ছি যে আনফর্চুনেটলি এই ইউরোপে আমরা দেখতে পাচ্ছি যে ম্যারিড কাপলরা তাদের হিউম্যান রাইটসটা দেখা যাচ্ছে একটু বেটার হচ্ছে ফরিয়ে থেকে। আরেকটা দেব কথা বলি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ রাজু ভাই। প্রিয় দর্শক, আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা একটা শর্ট ব্রেকে যাচ্ছি, ফিরে এসে আপনাদের সাথে ফোনে কথা হবে।